ভারতের উঠোনে চীনের দাবার চাল, হাতছাড়া হচ্ছে প্রতিবেশী। আপনার বাড়ির উঠোনটা যদি ধীরে ধীরে আপনার প্রতিবেশীর খেলার মাঠ হয়ে যায়, তাহলে আপনার কেমন লাগবে? যেখানে একসময় আপনার বিচারণ ছিল অবাধ, সেখানে যদি অন্যের দাপট বাড়তে থাকে। ঠিক এমনই এক পরিস্থিতির মুখোমুখি আজ ভারত তার নিজের ভূ রাজনৈতিক উঠানে। যে দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরকে ভারত নিজের কৌশলগত উঠান বলে মনে করত, সেই উঠানই আজ ক্রমেই চীনের খেলার মাঠে পরিণত হচ্ছে। 6 অক্টোবর 2025 বাংলাদেশের রাজধানী ঢাকার ছোট্ট একটি অ্যাপার্টমেন্টে থাকেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার টেবিলে সাজানো বইয়ের মধ্যে একটি প্রচ্ছেদে হাসি মুখে তাকিয়ে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতা ও আসন্ন নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রার্থী বইটি চলতি বছর বেইজিং সফরের সময় উপহার পান। 5 খণ্ডের বইটিতে রয়েছে মূলত চীনা প্রেসিডেন্টের বক্তব্য ও নিজের লেখা। আবদুল্লাহ মোহাম্মদ তাহের ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের সাংবাদিককে বলেন, সফরটি খুবই চমৎকার ছিল। চীন তাদের রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে। এই প্রথমবারের মতো চীন জামায়াতের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে তাহেরের এই সফর শুধু বাংলাদেশ নয়, ভারতের চারপাশের অন্য দেশগুলোর রাজনৈতিক নেতৃত্বকেও কাছে টানতে চীনের বৃহত্তর কৌশলেরই অংশ। দক্ষিণ এশিয়ায় ভারতকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসাবে ধরে চীন শক্তির ভারসাম্য নিজেদের পক্ষে নিতে চাইছে। ফিনান্সিয়াল টাইমসের তথ্য বলছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর গত 14 মাসে অন্তত 7 বার চীনা কর্মকর্তারা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। অথচ শেখ হাসিনার নেতৃত্বাধীন দীর্ঘদিনের ক্ষমতাসীন সরকারের শেষ 5 বছরের মেয়াদে এমন বৈঠক হয়েছিল মাত্র 8 বার। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক জোরদার করছে বেইজিং। চলতি বছরই পাকিস্তানি নেতাদের সঙ্গে অন্তত 22 বার উচ্চ পর্যায়ের বৈঠক করেছে চীন। গত বছরের 30টি বৈঠকের রেকর্ড ছিল। এবছরও সে পথেই হাঁটছে তারা। ভারতের চারপাশের ছোট দেশগুলোতেও সক্রিয় চীন। চলতি বছর নেপালের কর্মকর্তাদের সঙ্গে অন্তত 6 বার এবং শ্রীলঙ্কার নেতাদের সঙ্গে অন্তত 5 বার বৈঠক করেছে বেইজিং। এই কূটনৈতিক তৎপরতার পিছনে রয়েছে গভীর কৌশল। বৈশ্বিক রাজনীতিতে প্রভাব বিস্তারে মরিয়া চীন ও ভারত দুই দেশই, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে। চীনের এই ধরনের ভূ রাজনৈতিক পদক্ষেপে একদিকে ভারতকে ব্যস্ত করে তুলছে, অন্যদিকে ভারত মহাসাগরে নিজেদের প্রবেশ অধিকারও নিশ্চিত করছে বেইজিং। চীন ভারতের আশেপাশের অঞ্চলকে নিজেদের কার্যক্রম ও প্রভাব বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের চীন ও দক্ষিণ এশিয়া প্রোগ্রামের সিনিয়র ফেলো ড্যানিয়েল মার্কি বলেন, ভারত যেটিকে নিজের এলাকা বা প্রতিবেশ বলে মনে করে, সেটিকে চীনও নিজেদের প্রভাবের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ মনে করে। এটি যেমন চীনের পিছনের উঠান, ভারতেরও তেমন। বিশ্লেষকরা বলছেন, চীনের ঘোড়া টোপে পড়ার আশঙ্কা ভারতের জন্য কখনো এত বাস্তব ও কঠোর মনে হয়নি। বহুদিন ধরেই নয়াদিল্লির এই ভীতি রয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সেই নীতি আরও অনিশ্চিত হয়ে পড়েছে। চীনের প্রভাব মোকাবেলায় ভারত যুক্তরাষ্ট্রের কাছাকাছি যেতে চাচ্ছিল, কিন্তু ট্রাম্প অপ্রত্যাশিতভাবে ভারতীয় পণ্যে 50% শুল্ক বসিয়েছেন। গত মাসে তিনি নতুন করে ঘোষণা করেন, বিদেশি দক্ষ কর্মীদের জন্য বহুল ব্যবহৃত H-1B ভিসার ফি হবে $1,00,000। এই কর্মীদের অধিকাংশই ভারতীয়। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ান স্টাডিজের গবেষক অমিত রঞ্জন বলেন, চীন জানে ভারত এখন ব্যস্ত ও দুর্বল, তাই তারা মনে করতে পারে এটাই সুযোগ ভারতের বিপরীতে সুবিধা নেওয়ার। রঞ্জনের মতে, বর্তমানে চারপাশের দেশগুলোর মধ্যে নয়াদিল্লির ভালো সম্পর্ক আছে মাত্র 3টির সঙ্গে:
শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। কিন্তু শ্রীলঙ্কা ও মালদ্বীপে চীনের প্রভাবও আছে, আর ভুটানের সীমান্তেও চীন ক্রমশ অগ্রসর হচ্ছে। আঞ্চলিক জোটের পাল্টাপাল্টি অবস্থান কতটা বিপজ্জনক হতে পারে সেটি স্পষ্ট হয়েছে গত মে মাসে। চীনের দেওয়া যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র আর গোয়েন্দা তথ্য সহায়তায় সীমান্ত সংঘাতে ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি, বরং অনেক সময় ভারতের প্রতি উদাসীন বা বিরূপ আচরণ করেছেন। তবে যুক্তরাষ্ট্রের এশীয় মিত্রদের চোখে ভারতের একঘরে হয়ে পড়া শুধু চীনের জন্যই সুযোগ তৈরি করবে। এতে ভারত মহাসাগরে বেইজিং আরও প্রভাব বিস্তার করতে পারবে। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত মোট জ্বালানি তেলের 80% যায় ভারত মহাসাগর দিয়ে। বাংলাদেশে চীনের কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে। ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ শেখ হাসিনাকে ছাত্র আন্দোলনের মুখে বিদায় নিতে হয় গত বছর। এরপর বেইজিং অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে। চলতি বছরের মার্চে ডক্টর ইউনুসের প্রথম রাষ্ট্রীয় সফরও ছিল বেইজিংয়ে, যেখানে তিনি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের এখনও পূর্ণাঙ্গ কোনো বৈঠক হয়নি। এপ্রিলে ব্যাংককে এক আঞ্চলিক বৈঠকের ফাঁকে তাদের সামান্য কথোপকথন হয়েছিল। ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক চান। গত ডিসেম্বরে বেইজিং সফরে চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির কাছে দ্বিপক্ষীয় সফরের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা ইতিবাচক সাড়া পাইনি। বাংলাদেশে কূটনৈতিক তৎপরতায় চীন নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে আছে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের সাবেক প্রধান লিউ শিয়ানচাও এর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক। বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। লিউ ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিতই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছে। এছাড়া গত জুনে চীনের বাণিজ্য মন্ত্রীও ঢাকায় এসেছিলেন। তার সঙ্গে এসেছিলেন 250 জনের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল। তবে চীনের দৃষ্টি বাংলাদেশ ছাড়িয়ে আরও অনেক দূর পর্যন্ত প্রসারিত। গত জুনে বেইজিং কুনমিং শহরে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করে। বৈঠকে বিনিয়োগ থেকে শুরু করে অবকাঠামো পর্যন্ত নানা ক্ষেত্রে সহযোগিতার সিদ্ধান্ত হয়। 3 দেশ যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের ঘোষণাও দেয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার আগস্টে সাংবাদিকদের জানান, শ্রীলঙ্কাও এই উদ্যোগে যোগ দিতে পারে। চীন ভারতের প্রতিদ্বন্দ্বিতা বহু পুরানো। 1962 সালে হিমালয় অঞ্চলে সীমান্ত নিয়ে 2 দেশের মধ্যে যুদ্ধ হয়। সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক আরও খারাপ হয়। 2020 সালে সীমান্তে মারামারিতে উভয় পক্ষের সেনারা হতাহত হয়। এ বছরের মে মাসেও উত্তেজনা বাড়ে পাকিস্তানের সঙ্গে সংঘাতে চীনা অস্ত্র ব্যবহারের ঘটনায়। পারমাণবিক শক্তিধর চীন ও ভারত সম্প্রতি সম্পর্ক মেরামতের চেষ্টা করছে। তবে বিশ্লেষকদের মতে এটি কৌশলগত পদক্ষেপ, কারণ 2 দেশই এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে নিজেদের অবস্থান ঠিক করছে। বিশ্লেষকরা বলছেন, চীনের প্রতিবেশী দেশগুলোকে কাছে টানার প্রচেষ্টা শুধু অস্ত্র বিক্রিতে সীমাবদ্ধ নয়, তারা বিনিয়োগের প্রতিশ্রুতিও দিচ্ছে। এই প্রচেষ্টার মূল হাতিয়ার হচ্ছে বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড বা BRI অবকাঠামো কর্মসূচি। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত নিবন্ধে লিউ জোয়াং লিখেছেন, ভারতের এমন নিজস্ব সামর্থ্য নেই যে তারা আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে ত্বরান্বিত করবে। কিন্তু অন্য কোনো দেশ যদি প্রতিবেশীদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করতে চায়, সেখানেও ভারত অনীহা দেখায়, কারণ ভারত চায় তার ভূ রাজনৈতিক আধিপত্য অটুট থাকুক।
পরিস্থিতিটা অনেকটা দাবার বোর্ডের মতো, যেখানে একদিকে আছে চীনের বিশাল অর্থনৈতিক শক্তি আর দ্রুত চাল দেওয়ার ক্ষমতা, অন্যদিকে আছে ভারত, যার পাশে আছে গণতন্ত্র, দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্ক এবং নতুন মিত্রদের শক্তি। ভারতের উঠোন সত্যি সত্যি চীনের খেলার মাঠে পরিণত হবে, নাকি ভারত তার ঐতিহাসিক প্রভাব এবং নতুন কৌশলের মাধ্যমে নিজের জায়গা ধরে রাখতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। এই ভূ রাজনৈতিক খেলা আগামী দশকে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। এ বিষয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন ভারতের নীতি যথেষ্ট শক্তিশালী, নাকি চীনের এই অগ্রযাত্রা আটকানো প্রায় অসম্ভব? আপনার ভাবনা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আগামী পর্বে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।